চেয়ারম্যান বাড়ি পর্ব সংখ্যা ৩। ভোর হয়ে গেছে অনেকক্ষণ, তবে সূর্যের দেখা নেই। আকাশ জুড়ে মেঘেদের আলসেমি। মেঘের ফাঁক দিয়ে এক চিলটে রোদ পড়ার চেষ্টা করছে। এই রহস্যময় ভোর বোধহয় কোনো এক বিচিত্র গল্পের অংশ হয়ে যাচ্ছে, যার শেষটা কেউ জানে না। মালিবাড়ির চারপাশে গুঞ্জন চাউর হচ্ছে। গুঞ্জনটা অনেকটা মৌমাছির চাক ভাঙলে যেমন শব্দ হয়, অবিকল তেমন। মিঠাই ফজরের নামাজ পড়ে নিল। নামাজ শেষে জায়নামাজে বসে থেকে তার মনে হলো মন খারাপ করার কোনো একটা আকট্য কারণ আজ আছে। আজ বেহুলার বিয়ে হওয়ার কথা ছিল, অথচ খবর রটেছে মেয়েটা নাকি কারো সঙ্গে পালিয়েছে। পুরো গ্রামের মানুষ এই পালিয়ে যাওয়া তত্ত্বে বিশ্বাস স্থাপন করে ফেলেছে। কিন্তু মিঠাইয়ের মন বলছে অন্য কিছু। জগৎ সংসারের সব মানুষ যখন একদিকে, সত্যটা প্রায়ই তার উল্টো দিকে মুখ লুকিয়ে বসে থাকে। বাড়ির মানুষেরা শোকে পাথর, কারো নরণচরণ নেই। রান্নাঘরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। মানুষের শোক যখন পেটের খিদের চেয়ে বড় হয়ে যায়, তখন বুঝতে হবে শোকটা বেশ ঝাঁকালো। মিঠাই মাটির চুলোয় একটা ভাতের হাঁড়ি বসিয়ে দিল। তার পরনে একটা টকটকে লাল রঙের সালোয়ার কামিজ। লাল রঙটা তার ফর্সা মুখে নিদারুণ মানিয়েছে। সে ভালো করে মাথায় ঘোমটাটা টেনে দিল। পায়ে একগাছি রূপোর পায়েল, কিন্তু পায়ে কোনো জুতা নেই। মিঠাই খালি পায়ে বাড়ি থেকে বের হয়ে এলো। পথের ধারে জটলা পাকানো উৎসুক জনতা তাকে দেখে এক একজন এক এক রকম সওয়াল করল। কি গো মিঠাই, বেহুলা নাকি ভেগেছে? কি খবর? মিঠাই দাঁত কামড়ে রাগ সামলালো। মানুষের কৌতূহলের মতো ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সে সংক্ষিপ্ত আর ধারালো সব জবাব দিয়ে হনহন করে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একসময় পৌঁছে গেল চেয়ারম্যান বাড়ির পেছনের গেটে। সাত সকালে গেট খোলার কথা নয়, খুললও না। বাড়ির ভেতরটা নিঝুম, মনে হচ্ছে সবাই খুব গভীর কোনো ঘুমে আচ্ছন্ন। মিঠাইয়ের জীবনটা দুই শহরের গল্পে ভাগ করা যায়। তার শৈশব কৈশোর কেটেছে সিলেটে নানার বাড়িতে, আর এখন এই গতকাল থেকে সিলেটে দাদার বাড়িতে। মা বাবা কেউ বেঁচে নেই। বড় ভাইয়ের সাথে মেজো মামার কাছেই তার বেড়ে ওঠা। গ্রামের এই নিয়মকানুন আর মানুষের কানাকানি তার কাছে একদমই নতুন। চট্টগ্রামের এই পাহাড়ি অঞ্চলটা স্বভাব বড় বিচিত্র। চারদিকে উঁচু নিচু সবুজ টিলা, পাখিরা আকাশের সঙ্গে লুকোচুরি খেলছে। এই টিলাগুলোর মাঝখানে চেয়ারম্যান বাড়ি, আর সেই বাড়ির দ্বিতীয় তলায় 12 নম্বর ঘরটা রাজামীর শেখের। রাজ আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি করে ফেলেছে। রাজের ক্ষেত্রে ব্যাপারটা সেলফ আলসেমি। তবে বিছানা ছাড়ার পর তার হঠাৎ মনে পড়ল আজ একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ মানেই সময়ের সঙ্গে পাল্লা দেওয়া। সে দ্রুত গায়ের কালো ট্রাউজারটা বদলে একটা লুঙ্গি পরে নিল। গ্রাম্য পরিবেশে লুঙ্গির চেয়ে আরামদায়ক এবং পারফেক্ট পোশাক আর দ্বিতীয়টি নেই। রাজ তার কালো শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। এক হাতে মোবাইল ফোন আর কোমরের কাছে লুঙ্গির ভাঁজে গোজা একটা প্যাকেট সিগারেট। রাজের লুঙ্গি পরার ভঙ্গিটা তামিল সিনেমার নায়কদের মতো। একটা উদ্ভট ভাব আছে তাতে। ঠিক যখন সে সদর দরজা দিয়ে বাইরের জগতে পা বাড়াবে, অমনি পেছন থেকে একটা কণ্ঠস্বর তার পা দুটোকে আটকে দিল। অতি পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো, রাজ। রাজের পায়ের গতি থমকে গেল। বেখেয়ালি মনের যে মেঘগুলো আকাশে উড়ছিল, সেগুলো মুহূর্তে মাটিতে আছড়ে পড়ল। এই বাড়িতে রাজের বাবা, বর্তমানে চেয়ারম্যান ওসমান আমির শেখ থেকে শুরু করে রাজ আমির পর্যন্ত কারো সাধ্য নেই এই কণ্ঠস্বর উপেক্ষা করার। ডাকটি দিয়েছেন রাজের মা শেখ রানী আমির। রাজ ঘুরে দাঁড়ালো, শান্ত গলায় জবাব দিল, বলেন আম্মা। রানী আমিরের সামনে দাঁড়িয়ে রাজের মনে হচ্ছে জগৎ সংসারের সব জ্ঞানভাণ্ডার আসলেও তার মায়ের দখলে। মানুষের চোখের মনি দেখে বলে দিতে পারেন পেটের ভেতরে খিদে আছে কি না। রানী আমির তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলেন, কাল রাতে খাবার খেয়েছিলি? রাজ কপাল চুলকোয়। রানী আমিরের কাছে আজ পর্যন্ত সে মিথ্যা বলতে পারেনি। মিথ্যার একটা ভার থাকে, সে ভার বহন করার শক্তি রাজের নেই। সে মাথা নিচু করে অপরাধীর ভঙ্গিতে বলল, না। এত সকালে কোথায় যাচ্ছিস? মুন্নার সাথে একটু হাসপাতালে যাব, সাইদকে দেখে আসি। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যা, তবে ফেরার পথে যেন অন্য কোথাও যাস না শুনি।
সকালের খাবার বাড়িতেই খাবি। মায়ের কাছ থেকে অলিখিত অনুমতি নিয়ে রাজ দ্রুত পা বাড়ালো চেয়ারম্যান বাড়ির পেছনের পুকুরঘাটের দিকে। সেখানে তার সঙ্গপাঙ্গ আগে থেকেই মজুদ। মুন্নাকে দেখা গেল ঘাটের শান বাঁধানো সিঁড়িতে বসে ঝিমোচ্ছে। ছেলেটা সারা রাত ঘুমোয়নি, কারণ তাকে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, বেহুলাকে পাহারা দেওয়ার। রাজ ঘাটে এসে বসতেই মুন্নার দিকে তাকিয়ে তার মায়া হলো। সে গম্ভীর গলায় বলল, মুন্না, তুই এখন যা, গিয়ে লম্বা একটা ঘুম দে, বাকিটা আমি আর কালু সামলে নেব। মুন্না চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়ালো। যাওয়ার সময় মুখ টিপে হেসে বলল, মামা, বিয়ে দেওয়ার সময় কিন্তু আমাকে ডাক দিয়েন, আমি কিন্তু সাক্ষী থাকবো। কিছুই বলল না, শুধু মাথা দোলালো। ঠোঁটে চেপে ধরা সিগারেটের একটা লম্বা টান দিল। মুন্না সটকে পড়ল। রাজ আর কালু গিয়ে উঠল বাইকে। রাজের পরনে সেই তামিল ধাঁচের লুঙ্গি। লুঙ্গি পরে বাইক চালানো একটা বিশেষ আর্ট, যা রাজের বেশ ভালোই জানা আছে। বাইকটা গর্জে উঠে সামনের দিকে ছুটে চলল। ঠিক সেই মুহূর্তেই উল্টো দিক থেকে হেঁটে আসছিল মিঠাই। একজন যাচ্ছে পূব দিকে, অন্যজন পশ্চিমে। মহাজাগতিক কোনো এক খেলায় দুজন একে অপরকে পাশ কাটিয়ে চলে গেল। কেউ কারো দিকে ফিরেও তাকালো না। মিঠাইয়ের মাথার ঘোমটাটা বাতাসে কিছুটা উড়ল। রাজের বাইকের ধোঁয়া তার চারপাশটা কিছুটা আচ্ছন্ন করল। মিঠাই ঘুণাক্ষরেও টের পেল না যে বেহুলার জন্য তার মনটা এত ভার হয়ে আছে। সেই বেহুলাকে অপহরণ করা মূল কারিগর ঠিক এই মুহূর্তেই তার পাশ দিয়ে শো শো করে চলে গেল। পৃথিবীটা অদ্ভুত। এখানে অপরাধী আর ব্যথিত হৃদয় একই ধুলোমাখা পথে পাশাপাশি হাঁটে, অথচ কেউ কাউকে চেনে না। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে। হাসপাতাল 3 তলা। সাঈদ শুয়ে আছে 22 নম্বর কেবিনে। বেচারা ইচ্ছাকৃতভাবে বিষ খেয়েছিল। ডাক্তাররা আধুনিক বিজ্ঞানের সমস্ত কারসাজি খাটিয়ে তার ভেতর থেকে সেই বিষ বের করে এনেছে। রাজ কেবিনে ঢুকতেই সাঈদ ধড়মড় করে উঠে বসার চেষ্টা করল। চেহারায় অপরাধবোধ। রাজ হাত তুলে তার দিকে থামিয়ে দিল। কোমল গলায় বলল, আহা সাঈদ, ওঠার দরকার নেই, শুয়ে থাক বেটা। সাঈদ রাজের কথা শুনল না। কাঁপাকাঁপি হাতে বিছানায় ভর দিয়ে উঠে বসল। রাজ পাশের একটা চেয়ার টেনে পা তুলে আয়েশ করে বসল। সাঈদের চোখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করল, এখন শরীর কেমন আছে? বিষের স্বাদ কি এখনও জিভে লেগে আছে নাকি বিলীন হয়েছে? সাঈদ মাথা নাড়ল। তীক্ষ্ণ স্বরে বলল, ভালো। কিন্তু রাজভাই, আজ তো বেহুলার বিয়ে হয়ে যাচ্ছে। আমার ভেতরটা কেমন যেন খামচে ধরছে। রাজ কোনো উত্তর দিল না। বেহুলা যে এই মুহূর্তে রাজের নিজস্ব হেফাজতে আছে, সেই খবরটা এখনই দেওয়ার কোনো মানে হয় না। কিছু খবর বাসি হয়ে গেলে তার স্বাদ বাড়ে। রাজ কালুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কালু, যা তো, ডাক্তারের বিলটা মিটিয়ে আয়। মানুষকে সুস্থ করার জন্য তারা অনেক খাটাখাটনি করেছে, তাদের পারিশ্রমিকটা দ্রুত পাওয়া উচিত। কালু চলে গেল। কিছুক্ষণ পর রাজ উঠে দাঁড়ালো। সাঈদের কাঁধ আর কোমরে হাত দিয়ে তাকে আগলে ধরল। সাঈদ এখন রাজের ওপর পুরোপুরি নির্ভরশীল, যেন একটা ছোট শিশু তার বড় ভাইয়ের হাত ধরে পৃথিবীর পথে নামছে। হাসপাতালের গেটে কালু দাঁড়িয়ে ছিল। সব ঝামেলা চুকিয়ে তারা বাইরে এলো। রোদের তেজ বেড়েছে। রাজের পালসার বাইকটা। রাজ বলল, সাঈদ, তুই বস মাঝখানে, আমি সামনে থাকবো, কালু থাকবে পেছনে, যাতে কোনোভাবেই গড়িয়ে পড়ে না যাস। স্ট্যান্ড উইথ প্যাটার্ন, চল। বাইকটা স্টার্ট নিল।